আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি সবাইকে 100 ডেজ জিকে চ্যালেঞ্জে। সো 100 ডেজ জিকে চ্যালেঞ্জের আজকের এপিসোড 9-এ আমরা তোমাদের সাথে হাজির হয়েছি বাংলায় মুসলিম শাসন সম্পর্কে আলোচনা করার জন্য। এর আগে উপমহাদেশের মুসলিম শাসন এবং উপমহাদেশের মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করতাম, অর্থাৎ করে এসেছি। করার পর বাংলায় মুসলিম শাসন, দেখো উপমহাদেশে যখন মুসলিম শাসন হয় সেটা শুরু হয় 712 সালে, আর বাংলায় মুসলিম শাসন শুরু হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অর্থাৎ 1204 সাল থেকে। সো আমরা সে সম্পর্কে আলোচনা করব এবং এখানে হচ্ছে আমাদের জিকে ফুল কোর্সের ডিসক্রিপশন দেওয়া আছে, পাশাপাশি মেডিকেল ফুল কোর্সেরও কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখো এবার বাংলায় মুসলিম শাসনটা শুরু হয় কার হাত ধরে। আবারও বলতেছি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে ভারতবর্ষের সাথে বাংলার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ওনার হাত ধরে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়। ওকে ফাইন। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের অনুমতিক্রমে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে বাংলার রাজধানী নদিয়া আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। দেখো, আগেই তো বাংলার মধ্যে, মানে বাংলা না, ভারতবর্ষের মধ্যে মুসলিম শাসন ছিল। সেখানে কে শাসন করতেছিলেন? মোহাম্মদ ঘুরি সেনাপতি কুতুবউদ্দিন আইবেক। সো কুতুবউদ্দিন আইবেক তখন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে পাঠান যে যাও, আমরা তো এদিকে ভারতবর্ষ পুরাটা দখল করে ফেলছি, এবার বাংলাটাও আমরা দখল করে ফেলি। তখন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে পাঠানো হয়েছে, আর তখন হচ্ছে সেন যে ছিল লক্ষণ সেন, এই লক্ষণ সেনকে পরাজিত করা হয়েছে। সো এর মধ্য দিয়ে 1204 সালে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে থাকে। ভালো কথা। তারপর 1204 সালেই গৌড়ে বা লক্ষণাবতীতে জয় করে সেখানে বাংলার রাজধানী স্থাপন করা হয়। এটা অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, ফাইন। এরপরে যাব বাংলায় তুর্কি শাসন। আচ্ছা, সো এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন, তিনিও কিন্তু তুর্কিই ছিলেন। সো এরপরে কি হয়, বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায় ছিল 1204 সাল থেকে 1338 সাল পর্যন্ত, এবং এই যুগে শাসনকর্তারা সবাই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। খুবই ভালো কথা। তাহলে 1204 থেকে 1338 পর্যন্ত এই টাইমটাতে তুর্কি শাসন চলছে, এবং এটা সূচনা হয় কার হাত ধরে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর 1338 সালে শেষ হয় কার ধরে? ফখরুদ্দিন মুবারক শাহর হাত ধরে। মানে ফখরুদ্দিন মুবারক শাহ এখানে আলাদাভাবে তখন নতুন সাম্রাজ্য শুরু করেন। সো 1204 থেকে 1338 পর্যন্ত তখন তুর্কি শাসনকর্তা ছিলেন, এবং প্রথম শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। তাহলে বাংলা জয় করছেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বাট প্রথম শাসন করা শুরু করছেন এই বাংলার প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। ফাইন। এবার বাংলায় স্বাধীন সুলতানি শাসন। সো স্বাধীন সুলতানি শাসন শুরু হয় কবে? 1338 সালে। কার হাত ধরে? ফখরুদ্দিন মুবারক শাহর হাত ধরে। সো ফখরুদ্দিন মুবারক শাহ 1338 সালে এখানে হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার জন্য এটা ধরো 5 স্টার টপিক, 5 স্টার লাইন। সালটাও ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমার এই ব্যক্তি ফখরুদ্দিন মুবারক শাহ, তার নামটাও খুবই গুরুত্বপূর্ণ। ভালো কথা। তখন থেকে 1538 সাল পর্যন্ত প্রায় 200 বছর ধরে বাংলার ভিতরে অবিচ্ছিন্নভাবে স্বাধীনতা ভোগ করেছিল, এবং তারা আসলে অনেক ভালোভাবে শাসন করছেন। সো এই ফখরুদ্দিন মুবারক শাহ বা সুলতানি শাসনরা, ভারতের সুলতানি শাসন তো ছিল আলাদা, বাংলার সুলতানি শাসন বলতে কি বোঝায়? ফখরুদ্দিন মুবারক শাহদের যারা ছিলেন, নাসিরউদ্দিন নুসরাত শাহ, তারপর গিয়াসউদ্দিন আজম শাহ, এই শাহ যারা ছিল, এই শাহদের শাসন বোঝাইতেছে হচ্ছে আমরা এই সুলতানি শাসন বলতেছে। ওকে, এত দীর্ঘদিন ধরে বাংলার স্বাধীনতা আর কোনো সময় স্থায়ী হয়নি। এই স্বাধীন যুগে ফখরুদ্দিন মুবারক শাহ, ইলিয়াস শাহী শাহ, তারপরে হাবশি শাসন, হুসেন শাহী বংশের শাসন ছিল। আচ্ছা, খুবই ভালো কথা। এই 200 বছরের স্বাধীন যুগটি ছিল বাংলার গৌরবময় যুগ। ফাইন। এবার আসো আমরা ফখরুদ্দিন মুবারক শাহর শাসনামল সম্পর্কে পড়ি। সো এখানে কি বলা আছে? ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় প্রায় আসে। নেক্সট, তিনি হচ্ছে এর মাধ্যমে বাংলার স্বাধীন সুলতানি শাসনের সূচনা করে থাকেন। চট্টগ্রাম জয় করেন এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ নির্মাণ করেন। এটা খুব একটা বেশি আহামরি লেভেলের ইম্পর্টেন্ট না, পড়লে একবার পড়ে রাখতে পারো। তার সময় দিল্লি শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তাহলে তুগলক বংশের শাসন ক্ষমতা সময়ে তিনি হচ্ছে ক্ষমতা গ্রহণ করেন। ফাইন।
এবং ইবনে বতুতা তার শাসনামলেই সোনারগাঁয়ে আসেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইবনে বতুতা কার শাসনামলে আসছিলেন, এটা অনেক অনেক পরীক্ষায় আসে। নেক্সট, ইবনে বতুতা নিয়ে পরীক্ষা আসে যে ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। এটা তো আমি ইতিমধ্যে তোমাদেরকে পড়াইছি, বেশ কয়েকবার পড়ছো তোমরা, 2টা ক্লাসে তুমি পাইছো এর আগেও। ভারতবর্ষে আগমন করেন মোহাম্মদ বিন তুগলকের সময়, আর বাংলায় আগমন করেন ফখরুদ্দিন মুবারক শাহের সময়। দেখো, ফখরুদ্দিন মুবারক শাহ যখন বাংলায় শাসন করতেছিলেন, ভারতে তখন মোহাম্মদ বিন তুগলক শাসন করতেছেন। তাহলে ইবনে বতুতা যখন আসছে তখন ফখরুদ্দিন মুবারক শাহ শাসন করতেছিলেন, আবার মোহাম্মদ বিন তুগলকও তখন শাসন করতেছিলেন। সো এই আর কি মোটামুটি মিলে যায়। নেক্সট, সফর সংক্রান্ত গ্রন্থের নাম কিতাবুর রেহেলা বা সফরনামা। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো পরীক্ষা কিন্তু প্রায়শই আসে যে ইবনে বতুতার গ্রন্থের নাম কি। ইবনে বতুতার গ্রন্থের নাম পরীক্ষার সময় প্রায়ই আসে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা যাব প্রথম বিদেশি পর্যটক হিসেবে বাংলা শব্দ ব্যবহার করেন কে, এটাও লাগে। মানে এখান থেকে যতগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কিতাবুল রেহেলাতে দুজকপূর্ণ নিয়ামত উল্লেখ করেছেন ইবনে বতুতা, বাট পরীক্ষার সময় এটা আসার সম্ভাবনা কম, বাট আমাদের জন্য এটা একটু ফ্যান্সি লাগে আর কি। দুজকপূর্ণ নরক বলা হয় বাংলাকে। এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে শান্তি নাই মানুষের, তাই না? তারপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ নামটা এমনিতেই খুবই লেস ইম্পর্টেন্ট, পরীক্ষা অত বেশি একটা আসে না। এখান থেকে কি পড়তে পারো, বিসিএস যেটা আসছিল যে কার সময় থেকে বাংলা নামটা শুরু হয়, বা শাহ ই বাঙালিয়ান এই নামটা বা উল্লেখ সর্বপ্রথম শুরু হয় কার আমল থেকে, এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাকিগুলো তুমি আল্লাহর নাম দিয়ে স্কিপ করতে পারো। সো এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে পড়ার মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে বাংলা কার নাম থেকে আসছে, কার শাসনামল থেকে আসছে। তারপরে গিয়াসউদ্দিন আজম শাহ কি করছে? গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রালাপ হতো। এটা পরীক্ষার সময় আসে যে কোন কবির সাথে হইতো, অথবা হাফিজের সাথে কার কথা হইতো। তাহলে আজম শাহ বা গিয়াসউদ্দিন আজম শাহর সাথে মনে রাখবা এই হাফিজের পত্রালাপ হইতো, মনে রাখবা। ফাইন, বাকিটুকু তুমি স্কিপ করতে পারো। নেক্সট, এরপর আছে আমাদের কি, এরপর আছে আলাউদ্দিন হোসেন শাহ। এখানে বিশাল কাহিনী লেখা আছে। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন সর্বশ্রেষ্ঠ সুলতান। তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিটাও তেমন একটা আসে না। তিনি কি করছে না করছে এগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি। কেন সর্বশ্রেষ্ঠ ছিলেন? কারণ তার সময়ে সাহিত্যের স্বর্ণযুগ চলতেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাহিত্যের স্বর্ণযুগ কখন ছিল? এই আলাউদ্দিন হোসেন শাহর সময়, এবং তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সুলতান। বাকিটুকু তুমি একবার রিডিং দিবা, তাইলে এনাফ। এরপরে যাও, নাসিরউদ্দিন নুসরাত শাহ ছিলেন, তার আমলে কি তৈরি হয়েছে? গৌড়ের বড় সোনা মসজিদটা গঠিত হয়েছে। ওকে, আর খুব ইম্পর্টেন্ট কিছু নাই। তাহলে বড় সোনা মসজিদ, বাঘা মসজিদ, এটা হচ্ছে নাসিরউদ্দিন নুসরাত শাহ না, এটা হচ্ছে, আচ্ছা নাসিরউদ্দিন নুসরাত শাহ, হ্যাঁ নাসিরউদ্দিন নুসরাত শাহ আমলে প্রতিষ্ঠিত হয়। আর লাস্ট অফ অল গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, তাহলে পেস লাগাই দিবা কিন্তু। গিয়াসউদ্দিন আজম শাহ ছিল পারস্যের কবি হাফিজের সাথে তার কথা হইতো, পত্রালাপ হইতো। আর এদিকে আছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, তিনি ছিলেন সর্বশেষ স্বাধীন সুলতান। সো এখান থেকে পরীক্ষা আসতে পারে সর্বশেষ স্বাধীন সুলতান কে ছিলেন। সো শাহ কর্তৃক গৌড় দখল করার মাধ্যমে এই স্বাধীন সুলতানি যুগে শেষ হয় কবে? 1538 সালে। 1538 লেখা হয়েছে, বাট এটা আসলে ধরো ওরকম টাইমে আর কি, 1538 1540 এগুলো একটু কনফিউজিং টাইম। পরীক্ষায় একই সাথে 1538 1540 দুটোই অপশনে দিবে না আশা করা যায়। আচ্ছা, 1538 সালের মাধ্যমে এটা শেষ হয়, ঠিক আছে, 1538 সালে। আর 1540 সালে এই শের শাহ কিন্তু ভারতবর্ষ দখল করে ফেলেন। শের শাহ কিন্তু বিশাল পাওয়ার, আফগানি হয়ে এখানে বাংলাও দখল করে ফেলছে, এখানে আবার কি বলে ভারতবর্ষ তিনি দখল করে ফেলছে। আচ্ছা, এরপরে সুলতানি আমলে নির্মিত বিভিন্ন স্থাপত্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে তুমি যদি স্কিপ করতে চাও তাহলে বিশাল লস খেয়ে যাবে। ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ দুইটাই লাগবে। 60 গম্বুজ মসজিদ, কুতুব মিনার, তারা মসজিদ, এখানে একটাও স্কিপ দেওয়ার সুযোগ নাই। কোথায় অবস্থিত এবং কে নির্মাণ করেন মাস্ট লাগবেই। তারপরে বাংলার সুবেদারগণ, এখানে দেখো সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তাদের আমলে কোন কোন সুবেদার ছিলেন? মানে ধরো এখানে ছিলেন হচ্ছে একজন মুঘল সম্রাট, এই মুঘল সম্রাটের আমলে এখানে ছিলেন একজন বাংলার সুবেদার। আর এই সুবেদার কি কাজ করছে? এই সুবেদারের কাজগুলো ইম্পর্টেন্ট। যেমন এই যে ইসলাম খান, সুবেদার ইসলাম খান, ইনি কি করছে? ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করছে। কারে? সম্রাট জাহাঙ্গীরকে তেল দেওয়ার জন্য তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর লিখছে। কেন? কারণ এর নাম হচ্ছে জাহাঙ্গীর। তাহলে সম্রাট জাহাঙ্গীরকে খুশি করার জন্য ঢাকার, মানে এই ইসলাম খান ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করছিলেন। বুঝছো?
ফাইন। এবং জাহাঙ্গীরনগরকে শুধুমাত্র নামকরণই করা হয় নাই, রাজধানীও করা হয়েছে। তো জাহাঙ্গীরকে খুশি করার জন্য যে ভাই বস আপনি দেখেন আপনার জন্য আমি কত কিছু করতেছি। কাসিম খান জুনি হাবিজাবি লাগবে না। শাহ সুজা থেকে যেটা লাগবে যে তিনি হচ্ছে বড় কাটরা এবং হুসেনি মসজিদ নির্মাণ করেন, বাকিটুকু না পড়লেও চলে। আচ্ছা উপরেরটাও পড়ে নিও যদি ভালো লাগে, কারণ এটা তোমাদের আনন্দ পাঠ না সহপাঠ মানে যে বইটা আছে এখানে আমাদের জ্ঞাতে লেখা আছে, কি বলে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে লেখা আছে। নেক্সট, সম্রাট আওরঙ্গজেব, মীর জুমলা, এটা তো আমার ভর্তি পরীক্ষাতে আসছিল। ঢাকা গেট নির্মাণ করেন কে? মীর জুমলা। ঢাকা গেট কোথায় অবস্থিত? এটাও লাগবে। শায়েস্তা খান থেকে পড়বা হচ্ছে চট্টগ্রামকে ইসলামাবাদ নামকরণ করেন। ওকে, আর বাকিটুকু হচ্ছে একবার দেখে নিও। ইসলামাবাদ নামকরণ করেন, দেখো সম্রাট আওরঙ্গজেব ছিলেন অনেক বেশি ইসলামিক, দ্যাটস ওয়াই চট্টগ্রামকে ইসলামাবাদ নাম করে দিছে। এবং সম্রাট আওরঙ্গজেবকে কিন্তু আলমগীর বা জিন্দাপীর বলা হতো। তারপরে বাংলায় নবাবী শাসন শুরু হয় কার হাত ধরে? আচ্ছা, বাংলার নবাবী শাসন শেষ হয় মানে শেষ সুবেদার, এর আগে তো তোমার সুবেদার ছিলই, এখানে ইসলাম খান দিয়ে শুরু হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের হাত ধরে। প্রথম সুবেদার কে ছিলেন? কি বলে সম্রাট জাহাঙ্গীর আমলে প্রথম সুবেদার নিয়োগপ্রাপ্ত হয়। তো প্রথম সুবেদার কে ছিলেন? আনসার হচ্ছে ইসলাম খান। কিন্তু পরীক্ষায় আসে কোনটা? পরীক্ষায় আসে শেষ সুবেদার কে ছিলেন? শেষ সুবেদার ছিলেন হচ্ছে এই মুর্শিদ কুলি খান। ওকে, পরবর্তী মুঘল শাসকরা ছিলেন দুর্বল, তাই দূরের প্রদেশগুলোর উপর সম্রাটের নিয়ন্ত্রণ কমে আসে। এই জন্য হচ্ছে পরবর্তীতে যখন সিরাজউদ্দৌলা বা যারা হচ্ছে শাসন ক্ষমতা গ্রহণ করছিলেন তাদের ওই সুবেদারই ছিল না বাংলায়। ওকে, ডান। 1757 সালে পলাশীর যুদ্ধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, যেটা সম্পর্কে তোমরা সিরাজউদ্দৌলা নাটকে বেশ ভালোভাবে পড়ছো। মুর্শিদ কুলি খান, এখান থেকে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, পরীক্ষার জন্য আহামরি লেভেলের কিছু ইম্পর্টেন্ট না। সো এটা হচ্ছে একবার রিডিং দিবা। নেক্সট, আলীবর্দী খান। সো মুর্শিদ কুলি খানের পরে হচ্ছে আলীবর্দী খান আসছে। আলীবর্দী খান এর প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। তার সময় বাংলায় বর্গীদের আগমন বৃদ্ধি পায় এবং তারা এদেশে এসে অত্যাচার লুণ্ঠন শুরু করে। এবং তাদের আমলে কি ছিল? বাংলার রাজধানী মুর্শিদাবাদ। এটা তুমি পড়ছোই, কোথায় আছে? সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আছে। জন্মসাল মৃত্যুসাল লাগবে না। তারপরে যাও সিরাজউদ্দৌলা সম্পর্কে তুমি তো আমার চেয়ে অনেক বেশি কিছু জানো, সো এটা তোমার পড়ার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, একবার রিডিং পড়তে পারো, পরীক্ষা আসার সম্ভাবনা নাই বললেই চলে। পলাশীর যুদ্ধ কবে হয়েছে, কোথায় হয়েছে, এটাই ইম্পর্টেন্ট, আর কিছু এখান থেকে লাগে না। তাহলে 1757 সালের এই যুদ্ধটা হয় এবং এটা হচ্ছে 23শে জুন হয়, 23শে জুন। ওকে, ভাগীরথী নদীর তীরে আমাদের এই যুদ্ধটা হয়েছিল। ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে, এখানে লেখা আছে সুন্দর করে। লাস্ট অফ অল বক্সারের যুদ্ধ। দেখো পলাশীর যুদ্ধে নবাব সিরাজ হয়তো হেরে যান এবং তারপরেও কিন্তু সরাসরি ইংরেজরা ক্ষমতা নেয় নাই, কারণ মানুষ তখন চেতে যাইতো। এই জন্য ইংরেজদের গোলামকে দিয়ে হচ্ছে মানে ধরো আমাদের শাসন ব্যবস্থায় মানে রাখতে চাইছিল। এই জন্য হচ্ছে নবাব মির্জাফর নবাব হিসাবে সিংহাসনে আরোহণ করেন, কিন্তু ইংরেজরা তাকে সরাইয়া রাখতে হচ্ছে মীর কাসেমকে, কারণ নবাব হিসাবে রাখছিল এই মির্জাফরকে। মির্জাফর যেহেতু সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করতে পারছে, ও ইংরেজদের সাথেও মির্জাফরি করতে পারে, এই যখন চিন্তা ভাবনা করে ভাবছে যে একে আর রাখা উচিত হবে না, এই জন্য রাখছে হচ্ছে মীর কাসেমকে। তো মীর কাসেমকে ক্ষমতায় বসায় এবং মীর কাসেম 1764 সালে বক্সারের যুদ্ধ আয়োজন করেন। তো তিনি হচ্ছে মীর কাসেমকে বসানোর পরে মীর কাসেম আবার বাঙালিদের পক্ষে ছিল, সে ব্রিটিশরা তারে বসাইছে, ব্রিটিশদের এগেনস্টে সে যুদ্ধ করা শুরু করছে, বক্সারের যুদ্ধ। বাট আনফর্চুনেটলি এই মীর কাসেম যুদ্ধে হেরে যান আর কি, পরাজিত হন। ফলে আলটিমেটলি ইংরেজরা বুঝতে পারে যে আমি যারে ক্ষমতায় নেই হে তো আলটিমেটলি আমার সাথে বাটপারি করে, তাহলে আমার নিজের ক্ষমতা চলে আসা উচিত। দ্যাটস ওয়াই 1765 সালে রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ তিনি ক্ষমতায় চলে আসেন এবং ক্ষমতা দায়ভার গ্রহণ করেন। সো এর মধ্য দিয়ে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় 1765 সালে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে তোমার সালগুলো দেওয়া আছে। 1610 সালের এই কাহিনীটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, এখানে আমি একটা স্টার দিলাম। 1660 সালেরটা তুমি চাইলে পড়তে পারো, অতটা ইম্পর্টেন্ট কিছু না। এরপরে 1905 সাল, এটা তো লাগবেই, আমরা পড়বো, সামনে চলে আসতেছে 1947, 1971, এই টাইম ফ্রেমগুলো তো তোমার লাগবে। ঢাকা মোট 5 বার রাজধানী হয়। কয়বার? 1610 সালে দেখলাম এখানে লেখা আছে, তারপরে 1660 সালে এটারটাও এখানে লেখা আছে, তারপরে 1905 সালে বঙ্গভঙ্গের সময়, 1947 সালে দেশ ভাগের সময়
এবং 1971 সালে স্বাধীনতার সময়। সো এভাবে হচ্ছে আমাদের দেশে স্বাধীনতা লাভ করি আমরা। এই হচ্ছে ওভারঅল আমাদের কথা। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ক্লাস সম্পর্কে। খুব বেশি বড় টপিক না, একদম ছোট টপিক, জাস্ট যতটুকু বলছি অতটুকু পড়তে পারলে অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।